স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। অর্থনীতির কঠিন হিসেব সহজ আলাপে উপস্থাপন করতেই আমাদের এই আয়োজন। আজ আমাদের সঙ্গে আছেন দি মির গ্রুপের কর্ণধার এবং এফবিসিসিআর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। স্যার, আসলে আপনার প্রতিষ্ঠান দেশের অবকাঠামো খাতে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং রেখেছে। আমরা এর শুরুটা একটু জানতে চাই। ইটস এ লং স্টোরি, কারণ ইটস এ থার্ড জেনারেশন কোম্পানি। আমি সেকেন্ড জেনারেশন। মাই ফাদার স্টার্টেড ব্যাক ইন 40s ইন কলকাতা। দেয়ার ফ্রম চলছে। আমার জেনারেশন পরে আমার ছেলেরা মেয়েরা এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে, নট ডাইরেক্টলি ইন দি কনস্ট্রাকশন, কিন্তু আমার আরও যে সমস্ত কোম্পানিগুলি রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানে জয়েন করেছে। আমরা বেসিক্যালি প্রথমে কনস্ট্রাকশন দিয়ে শুরু করি, তারপরে 90s থেকে আমরা ডাইভার্সিফিকেশন শুরু করি। সেখানে প্রথমে হচ্ছিল আমরা ব্যাংকের সাথে ইনভলভ হই, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেমন ইন্স্যুরেন্সের সাথে জড়িত হই। তারপরে 2002 থেকে আমরা অ্যাকচুয়ালি আরেকটা ফোকাসে চলে যাই, সেটা হচ্ছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে। আমরা সিরামিক ইন্ডাস্ট্রি করি, আমাদের সিস্টার অর্গানাইজেশন সিমেন্ট করে, রেডিমিক্স কংক্রিট করে, রেডিমিক্সের অনেকগুলি প্রোডাক্ট করে। তারপরে চলে যাই টেলিকমিউনিকেশনে। টেলিকমিউনিকেশনের মধ্যে আমরা ইন্টারন্যাশনাল গেটওয়ে, এই ন্যাশনাল এক্সচেঞ্জ যেটা ICX, তারপরে ISP, তারপরে আমরা করি ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং, SMS, এই সার্ভিসগুলি আমরা প্রোভাইড করছি। তো এ বিট ডাইভার্স ফিল্ডে আমরা কাজ করছি। আপনাদের তো নিজেদেরই অনেক প্রতিষ্ঠান আছে। আমরা আসলে যেটা দেখছি যে বৈশ্বিকভাবেই একটা অস্থিরতা তৈরি হয়েছে, সেই প্রভাব কিন্তু বাংলাদেশের অর্থনীতিতেও পড়েছে। সব মিলিয়ে আসলে দেশের ব্যবসা পরিস্থিতি কেমন দেখছেন? বর্তমান যদি বলেন, আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করছি। কারণ হচ্ছিল যে আপনার কোভিডের একটা ধাক্কা গেছে, তারপরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তো বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, মধ্যখানে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, যারা ইলেক্টেড ছিলেন না তাদের ম্যান্ডেটও খুব সীমিত ছিল। সব মিলে আমরা কিন্তু একটা কঠিন পরিস্থিতির মধ্যে চলেছি। তার মধ্যে সবচেয়ে বড় যেটা ইম্প্যাক্ট করেছে দুটো জিনিসে, একটা হচ্ছিল কারেন্সি ডিভ্যালু করেছে। আমাদের কারেন্সি ডলারের এগেনস্টে প্রায় 43% ডিভ্যালু করেছে। আর একটা হচ্ছিল আমাদের জ্বালানি নিরাপত্তাটা আমরা সংহত করতে পারিনি, কারণ দীর্ঘদিন আমরা গ্যাসের উত্তোলনের কোনো প্রচেষ্টা করিনি। কারণ বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে তার অন্যতম কারণ হচ্ছিল যে আপনার একটা উদ্যোক্তা শ্রেণী গড়ে উঠেছে, আর পাশাপাশি হলো গ্যাস সুলভে এবং মানসম্পন্ন গ্যাস আমরা পেয়েছি। ডলারের অবমূল্য হঠাৎ করে 43%, যেটা হিউজ ইম্প্যাক্ট পড়েছে। কারণ হচ্ছিল যে আমাদের এলসি সেটেলমেন্টে, বিশেষ করে ইউপাস এলসি যেগুলি ছিল, যখন 85 টাকা 84 টাকা ডলার ছিল তখন আমরা বুকিং করি, কিন্তু আমার যখন পেমেন্ট ডিউ হয়ে গেল তখন দেখা গেলো যে 120 টাকা 122 টাকা হয়ে গেছে। যে হিউজ ডিফারেন্স। এটা অ্যাকোমোডেট করতে কিন্তু আমাদের সব কটা কোম্পানি যারা ইম্পোর্ট করতে হয়েছে, র মেটেরিয়ালস থেকে আরম্ভ করে মেশিনারি, তারা কিন্তু সবাই সাফার করেছে। পাশাপাশি হলো গ্যাসের সংকটটা আমাদেরকে দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে। গ্যাসের সাথে তো এখন আসলে জ্বালানি সংকটটাও যোগ হয়েছে। হ্যাঁ, জানেন, আমি আসছি। গ্যাসের ইয়ের হচ্ছিল যে আপনার প্রতিনিয়ত আমাদের এটা উত্তোলনের চেষ্টা করতে হবে, উৎস খুঁজে বের করে। সেটা দীর্ঘ 15-16 বছরে কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি আমাদের। যেমন অফশোরে এবং অনশোরে কোনোটাই করা। অফশোরে তো আমাদের 14টা ব্লক রয়েছে, কিন্তু কোনোটাই কিন্তু উদ্যোগ নেওয়া হয়নি। মোস্টলি মনে হয়েছে আমাদের যেন আমরা একটু এনার্জিতে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে, সেইটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আজকে আপনি দেখেন আমার 35 to 40% গ্যাসের ডেফিসিট। এই গ্যাসটা আনতে হচ্ছে হলো LNG দিয়ে। LNG অ্যাভেলেবেল, বাট কস্টটা ইজ ইম্পর্টেন্ট, কারণ প্রাইস ইজ ভ্যারিয়েবল। তারপরে এখন যুক্ত হয়েছে হচ্ছিল আপনার মিডল ইস্ট ওয়ার, ইরান, USA অ্যান্ড ইসরায়েলের যে যুদ্ধটা শুরু হয়েছে, এটাতে তো সমস্ত জ্বালানির মার্কেটটাকে মানে টালমাটাল করে ফেলেছে। যে ক্রুড অয়েলের দাম ছিল $55, সেটা $110-15 উঠে গেছে। আভ্যন্তরীণ বাজারে সংকট সৃষ্টি হয়েছে। সরকার প্রথমের দিকে চেষ্টা করেছে দাম না বাড়িয়ে, যাতে এটা দ্রব্যমূল্যের পরে একটা ইম্প্যাক্ট না করে, চেষ্টা করেছেন, কিন্তু সরকারের সীমাবদ্ধতা রয়েছে। কারণ অলরেডি আমরা কিন্তু $2 থেকে $3 বিলিয়ন
আপনার সাবসিডি হয়ে গেছে, এখানে ডেফিসিট। তো সেই জায়গায় সরকার দাম বাড়িয়েছে, তো হয়তো আবারও বাড়তে পারে, আমি জানি না। কিন্তু এটার একটা ইম্প্যাক্ট কিন্তু পড়ছে কস্ট অফ বিজনেসে, প্রোডাকশানে, ট্রান্সপোর্টেশনে, আমাদের পরিবহন যেখানে খরচ হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে গ্যাসের পাশাপাশি আমাদের জেনারেটর চালাতে হচ্ছে, এইগুলিতে খরচটা আসলে খরচটা দ্বিগুণের বেড়ে বেশি গেছে। হয়ে যাচ্ছে। এবং আসলে আমরা এরকম যখন পরিস্থিতি তখনই কিন্তু বাজেট ঘোষণা হতে যাচ্ছে জুনে। এর সাথে আরও আছে, সেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেটটা আমরা যখন আগে প্রজেক্টগুলি নিয়েছিলাম আজকে 3-4 বছর, তখন ছিল উইদিন 9%, এখন আমার 13-14%। এই যে বর্ধিত সুদটা, এটাকে আমরা বহন করতে পারছি আপনারা না। কিন্তু সবসময় সরকারের কাছে বা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদের কাছে কিন্তু আপনাদের এই অসুবিধার কথাগুলো সবসময় বলে আসছেন, সুদের হারের কথা, গ্যাস বিদ্যুতের যে সংকট, তাও সমাধানের দিকে আসলে আমরা খুব কমই যেতে দেখেছি। এখানে আসলে গ্যাপটা কোথায়? গ্যাপটা হচ্ছিল যে, একটা হচ্ছিল গ্যাসটা তো একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, এটা আপনি ওভারনাইট সলভ করতে পারবেন না। আর একটা হচ্ছিল যে, আমি মনে করি, আমি অনেক অর্থনীতিবিদদের সাথে দ্বিমত প্রকাশ করি যে ইনফ্লেশন যেটা, সেটাকে কন্ট্রোল করার জন্যে বাংলাদেশ কী করেছে, বাংলাদেশ ব্যাংক একটা কন্ট্রাকশনের মনিটারি পলিসি করেছে। সেখানে প্রাইভেট সেক্টর ক্রেডিটটা স্কুইজ করে নিয়ে আসে 10%-এর মধ্যে, কিন্তু ইনফ্যাক্ট কিন্তু রিয়ালিটিতে মাত্র 6% আমরা ক্রেডিট ডিম্যান্ড রয়েছে। তার মানে হচ্ছে একদিকে ইকোনমিতে ইনভেস্টমেন্টের জায়গা সৃষ্টি হচ্ছে না, এবং ডিম্যান্ড ফর ক্রেডিট কমে যাচ্ছে, এবং ক্রেডিটের অ্যাভেলেবিলিটিও কমে যাচ্ছে। সেদিক থেকে মূল্যস্ফীতিতেও তেমন একটা কিন্তু ইতিবাচক প্রভাব পড়ছে না। মূল্যস্ফীতিতে খুব যে ইতিবাচক ফল আনছে তা না। কারণ হচ্ছিল যে, আমাদের ইনফ্লেশনটা কিসের উপর ডিপেন্ডেন্ট? একটা হচ্ছিল মানি সার্কুলেশনের উপরে, যেটা আপনার ইন্টারেস্ট রেট দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। আর একটা হচ্ছিল বৈষয়িক। আমি যখন একটা মাল ইম্পোর্ট করি, আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম বেড়ে, জাহাজের ভাড়া বাড়ে, এবং দাম তো একটা ডাইনামিক্স হয়েছে, যে আপনার দাম বাড়তে পারে, কমতে পারে, এইটার যে ইম্প্যাক্ট, এর জন্য তো এটা আমরা অলমোস্ট ইম্পোর্ট করে আনছি একটা ইনফ্লেশন। তো সেই জন্যে যে জিনিসটা সেটাই করা, monetary policy হ্যাঁ, দিয়ে- কিন্তু আমি মনে করি যে এটা আমি একমত না। কারণ হচ্ছে আজকে নীতি সুদ 7.5% থেকে আপনি 8% করেছে। ট্রেজারি বিলে প্রতিনিয়ত প্রায় 10% বা 11% আপনি ইন্টারেস্ট রেট। এইখানে তো ক্রেডিটের ইয়েটা, মানে ইন্টারেস্ট রেটটা কমানো ব্যাংকের জন্য অসুবিধা, সাফার হচ্ছে আমরা। ব্যবসায়ীরা এমন অবস্থাতেই কিন্তু আসলে বাজেটটা ঘোষণা হতে যাচ্ছে জুনে। ব্যবসায়ীরা বারবারই বলে আসতেছে যে এবারের বাজেট যেন শাস্তিমূলক না হয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে যদি আপনি বলেন যে আপনাদের চাওয়াটা আসলে কি? আসলে এটা একটা অধরা জিনিস। কারণ হচ্ছে যে, এটা আমাদের 18 কোটি মানুষের দেশ, পার ক্যাপিটা ইনকামে কিন্তু আমরা ভারতের থেকে ছাড়িয়ে গেছি $2700 উপরে। এখানে প্রচুর লোক যারা ট্যাক্স দিতে পারে, 3 লাখ টাকা পর্যন্ত কর মৌকুব আছে, যে 3 লাখ টাকা পর্যন্ত আয় পর্যন্ত কর মানে ধার্য করা হবে না। বাংলাদেশে প্রচুর লোক কিন্তু এর থেকে বেশি আয় করছে, কিন্তু ট্যাক্স নেটেরা আসেনি। যার জন্যে দেখেন ট্যাক্স নেটটা হচ্ছিল আপনার 9 লাখ মতো হচ্ছিল বিএটি যারা দিচ্ছে, আর হলো প্রায় 50 লাখ তিনধারীরা ইনকাম ট্যাক্স। এরা ট্যাক্সের বার্ডেনটা বহন করছে, যার জন্য ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু বাংলাদেশে, মানে এশিয়া কেন পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রায় কম, 6%-এর কিছু বেশি। তো এটা লজ্জাজনক ব্যাপার। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ট্যাক্সের নেটটা না বাড়াতে পারছি, যারা ট্যাক্স দিয়ে যাচ্ছে তাদের উপর কিন্তু উপর্যুপরি মানে চাপ তৈরি হচ্ছে। সেই জন্যে যখন বাজেটের আকার বাড়ে, সে ব্যাপারে আমাদের কোনো মানে প্রশ্ন নেই, কারণ ইকোনমি বাড়ছে, বাজেটের সাইজ বাড়তে পারে। কিন্তু যখন বাজেটের দুটো জিনিস চ্যালেঞ্জিং, একটা হচ্ছিল অর্থায়ন, একটা বাস্তবায়ন। তো অর্থায়ন না হলে পরে বাস্তবায়নও সম্ভব না। অর্থায়নের জায়গায় যেটা হচ্ছে, রেভিনিউ স্ট্রিমটা মেইনলি আসছে হচ্ছিল এনবিআর থেকে। এই ফিসকাল ইয়ারে আপনার টার্গেট হচ্ছে 6,65,000 কোটি টাকা। যদি বাজেটের আকার 9 লক্ষ কোটি টাকার উপরে ওঠে, তাহলে প্রায় 7 লক্ষ কোটি টাকা হচ্ছিল রেভিনিউ আর্ন করতে হবে। এইটা তো প্রায় আমার কাছে মনে হয় অসম্ভব। এখন তখন কী হবে, আমরা শঙ্কিত যে চাপগুলিকে আমাদের উপরে সম্পূর্ণ আসবে। যে আমরা আসলে এই বিষয়টা নিয়ে আবার আলোচনা ফিরবো, তার আগে একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক দেখছেন দেশ বাণিজ্যের আলাপ, ফিরছি বিরতির পর।
আবারও স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। আমরা কিন্তু যেটা শুনছি বা বিভিন্ন অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলছেন যে এই বাজেটে বাজেটে কর ছাড়ের সুযোগ তেমন একটা নেই, কর্পোরেট কর হার কমানোর কোনো সুযোগ নেই, কিন্তু ব্যবসা বাণিজ্যের যে বাধা যেগুলো এগুলো দূর করতে আগামী 2-3 মাসের মধ্যে কাজ শুরু হবে। এই বিষয়ে আসলে এটা আমরা আশাবাদী হতে চাই, কিন্তু এটা কতখানি বাস্তবসম্মত এটা বলা মুশকিল, সময় বলে দিবে আর কি। কস্ট অফ ডুইং কমানো ইটস নট দ্যাট ইজি। তো সরকার হয়তো বিভিন্ন পরিকল্পনা করছেন, যেমন হয়তো পোর্টের আমাদের চার্জ কমিয়ে এনে অন্য অন্য জায়গায় হয়তো সাশ্রয় দিতে চেষ্টা করবেন। সেটা করতে তো সময় লাগবে, এবং হোল ইনফ্রাস্ট্রাকচারটাকে তখন কিন্তু নতুনভাবে চিন্তা করতে হবে। কারণ পোর্টের খরচ একটা রয়েছে, তাদের তো রেভিনিউর ব্যাপার রয়েছে। আপনি আর কোন জায়গায় কমাবেন আমি জানি না। আমার তো প্রতিনিয়ত দেখছি কস্ট অফ ডুইং দ্য বিজনেস বেড়ে যাচ্ছে। আমি যখন সরকারের কাছে কোনো একটা সার্ভিস নিতে চাই, কোনো ইউটিলিটি নিতে চাই, আমার কিন্তু সেখানে অফিসিয়াল খরচ করতে হয়, আবার আনঅফিসিয়াল খরচ করতে হয়। সেটার পরিমাণ দিন দিন বাড়ছে। সেজন্য আমরা যে কস্ট অফ ডুইংটা কোন পর্যায়ে নিয়ে যেতে পারবো আমি ঠিক এখন বলতে পারছি না, সময়ে বলে দেবে। তবে শুধু কস্ট অফ ডুইং দ্য বিজনেস না, করটাকে সুষম করে, করের জালটাকে বিস্তৃত করে যত মানুষকে পাওয়া যায় করের আওতায় আনলে তখনই কিন্তু সুফলটা পাওয়া যাবে। বলা হচ্ছে যে দেশের অর্থনীতির রপ্তানির আরও গতিশীল করতে শুধু পোশাক খাতের উপর নির্ভরতা নয়, রপ্তানির সম্ভাবনাময় আরও যেসব খাত আছে সেগুলোকেও পোশাক খাতের মতোই নীতি সহায়তার আওতায় আনা হবে। এক্ষেত্রে আসলে কোন কোন খাতগুলোকে বেশি গুরুত্ব দেওয়া আমি উচিত? মনে করি যে একটা প্যারিটি আনা দরকার। একটা গার্মেন্টস আমাদের মেইন স্ট্রিম, প্রায় 84-85% প্লাস হচ্ছে রেভিনিউ আনছে, দ্যাটস ট্রু। কিন্তু বিভিন্ন সময় সরকার এই ইন্ডাস্ট্রিটাকে, এই সেক্টরটাকে বিভিন্নভাবে প্রোটেকশন দিয়েছে, প্রণোদনা দিয়েছে, ট্যাক্সের বেনিফিট দিয়েছে, ইনসেন্টিভ দিয়েছে। এই জিনিসগুলো কিন্তু সব সেক্টরগুলি পায়নি। যেমন জুট একটা রয়েছে, আমাদের লেদার রয়েছে, তারপরে যেগুলি কনভেনশনাল, যেগুলি এক্সপোর্ট আমাদের কিন্তু হচ্ছে। যেমন বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দ্য ফিউ লার্জেস্ট এক্সপোর্টার অফ ভেজিটেবল অ্যান্ড ফিশ, সুইট ওয়াটার ফিশ। তো এই জায়গাগুলি কিন্তু সব জায়গাগুলি হোলিস্টিক্যালি যদি একটা পলিসি দেওয়া হয়, যেই এক্সপোর্ট করুক তাকে এই বেনিফিটগুলি দেওয়া হবে, তাকে এই ট্যাক্স বেনিফিট দেবে, তাকে এই প্রণোদনা দিতে হবে। এইটা একটা ফ্ল্যাট পলিসি করা দরকার। যদিও অর্থমন্ত্রী মহোদয় কালকে আমাদের সাথে একটা মিটিংয়ে বলেছেন যে যেমনভাবে রপ্তানি মানে রেডিমেড গার্মেন্টসরা যে বেনিফিটগুলো পায়, বিশেষ করে বন্ড ওয়্যার হাউস বা সেগুলি অন্য যারা রপ্তানি করতে পারে তাদেরও দেওয়া হবে। এই জিনিসটা কিন্তু স্ট্রাকচারাল জিনিস, এটা করতেও সময় লাগবে। তবে একটা ফ্ল্যাট পলিসি যদি করে দেওয়া যায় তাহলে অনেকে উদ্বুদ্ধ হবে রপ্তানির জন্যে। তখন দেখা যাবে যে আমাদের যে বাস্কেটটা একদম সীমিত, সেটাকে আমাদের বর্ধিত করতে। একটু অন্য প্রসঙ্গে ফিরি, আপনি তো এবিসিসি এর সাবেক সভাপতি। তো আমরা যেটা দেখছি যে প্রায় 1.5 বছরেরও বেশি সময় ধরে এবিসিসিআই কিন্তু নেতৃত্বহীন একটা জায়গায় আছে। আসলে এই পরিস্থিতিটা কেন? এটার পরবর্তী নির্বাচন কবে, বা এখানে তো একটা নেতৃত্ব প্রয়োজন এবিসিসিআই এর মতো একটা সংগঠনে। আমি অত্যন্ত দুঃখিত এই প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে। কারণ হচ্ছে যে একটা এফবিসি, হোয়াট ইজ এফবিসি? ইট ইজ অ্যান এপেক্স ট্রেড বডি, দেশের সর্বোচ্চ বাণিজ্য সংগঠন। এইটাই যে দীর্ঘদিন নেতৃত্ব শূন্য রয়েছে, এটা কিন্তু এফবিসিআই অলমোস্ট অনেক জায়গায় হারিয়ে গেছে। এবং তাদের যে রোলটা রয়েছে জাতীয় পর্যায়ে, পলিসি মেকিং থেকে আরম্ভ করে তাদের মেম্বারদের বার্গেনিং এজেন্ট হিসেবে কাজ করে, এটা করতে পারছে না। এটা কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্ট যখন আসছিল একটা টাইম বাউন্ড করে আপনার অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেওয়া উচিত ছিল। অতীতে 2বার বাংলাদেশ প্রশাসক কিন্তু আমরা দেখেছি যে নিয়োগ ছিল, কিন্তু প্রশাসক কি আর যারা এবিসিসিআই এর একটা সংগঠনে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের মতো সেই সাপোর্টটা কি প্রশাসক দিতে পারবেন? না, এটা তো অ্যাকচুয়ালি তাদেরটা আসছে যখন ইলেকশন আসছে, কিন্তু পলিসি মেকিংয়ের জিনিসটা আপনার 2বার বাংলাদেশ এফবিসিসিআইতে অ্যাডমিনিস্ট্রেটর হয়েছে, একটা 78-এ আর একটা 2007-8-এ। তো তারা কিন্তু একটা সময়ের মধ্যে নির্বাচন করে দিয়ে বেরিয়ে গেছে। এইখানে যে জিনিসটা ছিল, সরকার একদম ম্যান্ডেট যদি করে দিত 90 ডেজ না হোক 120 ডেজ বা 180 ডেজ মধ্যে আইনের যেগুলো সংস্কার করে ইলেকশনটাকে একদম ফিক্স করে দেওয়া উচিত ছিল। ওনাকে অ্যাডমিনিস্ট্রেটর করা হলো উইদিন এই পিরিয়ডটার মধ্যে 120 ডেজ হোক
180 ডেজ হোক, ম্যাক্সিমাম 80 ডেজের মধ্যে 6 মাসের মধ্যে রিফর্মসগুলি করে যেগুলো সংযোজন বা বিয়োজন করতে হয় করে নিয়ে নির্বাচন করে দিতে হবে। এইভাবে কিন্তু করা হয়নি। 1 বছরের জন্য একজন অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হয়েছে, তার টেনিয়ার শেষ হয়েছে, আরেকজন অ্যাডমিনিস্ট্রেটর সরকারি কর্মকর্তা। সরকারি কর্মকর্তারা তাদের মেধা আছে, কিন্তু তাদের সীমাবদ্ধতাও আছে। 1 নম্বর হচ্ছিল তারা নিজের একটা কাজের বাইরে এই কাজটা করছে। তারপরে ইজ এ হোল টাইম জব। এবং প্রাইভেট সেক্টরের ডায়নামিক্সটা কিন্তু প্রাইভেট সেক্টরের লোকই সবচেয়ে বেশি বুঝতে পারবে। সে এই শূন্যতা করার জন্য আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট এটা যথেষ্ট দাঁড়িয়েছে। আমরা বর্তমান সরকারে বলছি যে তড়িৎ একটা ব্যবস্থা নেওয়ার জন্যে, যাতে স্বল্প সময়ের মধ্যে নির্বাচন করে একটা নির্বাচিত বডির কাছে যাতে হস্তান্তর করা যায়। করা হয়। স্যার, আমরা মনে হয় একদমই শেষের দিকে চলে এসেছি। আমি জানতে চাই আপনার কাছে আপনার কোনো পরামর্শ আছে কিনা অর্থনীতির এখন যে একটা অবস্থা, সব মিলিয়ে যে গতিশীলতা ফিরিয়ে আনতে, অর্থনীতির চাঙ্গা করতে আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমার একটাই পরামর্শ যে আমরা যদি টিকে থাকে, ব্যবসায়ী যদি টিকে থাকে, অর্থনীতি চলবে। আগে হচ্ছিল আমরা অত্যন্ত বিপদগ্রস্ত অবস্থার মধ্যে রয়েছে, এর থেকে আমাদের উদ্ধার করে আনতে হবে। যদি আমরা সার্ভাইভ করতে পারি, আমরা যাতে কন্ট্রিবিউট করতে পারি। কারণ হচ্ছিল শিল্প বাণিজ্য যদি না থাকে কর্মসংস্থান থাকবে না। তো ওভার দ্য পিরিয়ড কিন্তু সংকুচিত হয়েছে, যেখানে প্রতিনিয়ত প্রচুর মানুষ কর্মসংস্থানের জন্য আসছে প্রত্যেক বছরে। ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট যারা আছে, স্বল্প শিক্ষিত লোকরা আছে, কিন্তু আমরা হাফ কিন্তু আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারিনি এখনো। তো এই যে একটা সামাজিক অস্থিরতার সৃষ্টি হচ্ছে, এটা অ্যাড্রেস করতে হলে কাদের করবে, কারা? সরকার তো করবে না। সরকার পলিসি মেকিং করবে হচ্ছে ব্যবসায়ী শিল্প উদ্যোক্তা। তাদেরকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে বিভিন্ন পলিসি সাপোর্ট দিয়ে। এবং এই যে যেটা বলো কস্ট অফ ডুইং দ্য বিজনেস, ব্যাংকের ইন্টারেস্ট রেট ক্লাসিফিকেশনের যে রুলটা চেঞ্জ করেছে আজ 4-5 বছর, সেটাকে একটা প্র্যাগমেটিক করতে হবে। করলে পরে মানে যদি ব্যবসায়ী বাঁচে, শিল্প যদি বাঁচে, তাহলে বাংলাদেশ বেশি এই সহায়তাগুলো যেন ব্যবসায়ের অনুকূলে থাকে, তাহলেই আসলে ইকোনমিটাকে সাস্টেনেবল করা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল দেশ বাণিজ্যের আলাপের আজকের পর্বে। আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে। সঙ্গেই থাকুন।